আমি আমার যথারীতি বেডরুমে যাই, সব ব্যাগ চার্জার ফার্জার দিই। এবার আমার না একটু আছে, একটু গিয়ে একটু ঝাড়া পোছা করা, নিজের যতই হোক নিজের ঘর তো, একটা সময় তো এতদিন থেকেছি করতে, ড্রেসিং টেবিলে ওখানটা একটু মানে চুলটুল আজড়েছি, তো আমার এই ড্রয়ারটা একটা ছোটো মতো খুলেছি। খুলতেই আমি একটা বিশেষ প্যাকেট দেখতে পাই, যে প্যাকেটটি মানে সম্পর্ক, ভালোবাসা বা প্রেমের বা শারীরিক সম্পর্ক না থাকলে থাকার ওখানে কথা নয়। এবং আমি তো আমার হাজব্যান্ডকে জানি, এবং আমি জানি আমার হাজব্যান্ড কি ইউজ করে, কি ইউজ করে না, করতো বা করে না। হয়তো 2 বছর 3 বছর আমাদের মধ্যে সেই সম্পর্ক নেই, কিন্তু কাছে ওনার এই কথাটাই অনেক বড়। উনি সুস্থ হয়ে উঠুক, আমি ওনার এখনো অবধি ওনার বৌমা হিসেবে এটাই চাইবো, উনি সুস্থ হয়ে উঠুক। কারণ উনি সুস্থ হয়ে উঠলে হয়তো উনি ওনার ছেলেকে মানে রাশ টেনে ধরতে পারবেন। আমার পক্ষে তো আর হবে না। একটা ছেলে, এত ভালো ছেলে, যার মা হসপিটালে আইসিইউতে ভর্তি, সে তার রক্ষিতাকে নিয়ে বাড়িতে বেডরুমে অন্তরঙ্গ মুহূর্ত কাটায়, আর সেটা তার বয়স্ক 72 বছরের বাবা সেটা মেনে নিচ্ছে। এবং তার বাবা বলেছে, তুমি আমার মেয়ে। আরে তুই নিজের মেয়েকেই তো রাখতে পারলেন না, আপনি নিজের মেয়েই তো অকালে মারা গেল, আপনি মেয়ের মতো বউকেই রাখতে পারলেন না। জীবনে যায় না, মানে যখন টাকার অর্থের যখন অভাব হয় না, তখন কিন্তু এগোনো যায় না। তখন কিন্তু মনে হয় যে আমি কি করবো, আমার বাবা মা আছে, বয়স্ক বাবা মা, আমি আমার নিজের গাড়ির ইএমআই আছে, আমি এই যে এসি চালিয়ে যে এমনি রিল্যাক্সে আমি সারাদিন পরে এসে যে আমি ঘুমোবো, আমার এসির বিলটা কি করে আমি দেবো, আমি সংসারটা কি করে চালাবো, আমার 2টো বাচ্চা, আমি এই যে গভর্নেন্স আছে আমি তার এটা কি করে দেবো, সবটা ভাবতে হয়। যদি তাকে কেটে ফেলতেই হয়, তাহলে তো আমাকে পুরো গোড়া থেকে কেটে ফেলতে হবে। গোড়া থেকে আমি তখনই কেটে ফেলতে পারবো যখন আমি সেই জায়গায় ফিনান্সিয়ালি স্ট্রং হব। আমি আমার প্যাশনকে চেস করেছি, আমি এই 9 মাস কিচ্ছু বলিনি, খালি দাঁতে দাঁত চেপে যে ঠিক আছে যা হচ্ছে হোক, হয়তো ঠিক হয়ে যাবে। পুরো তো ওপেন। সো এখন ও বাড়িতে ওর বাবার সাপোর্টে এই অবৈধ প্রেমিকাকে এনে রাখছে। তার কারণ হচ্ছে ওর মা খুবই অসুস্থ, এবং সত্যি উনি খুবই অসুস্থ। মানে যে শাশুড়িকে নিয়ে আমার এত ক্ষোভ ছিল, বা আমার জীবনের চলার পথে, সংসারে চলার পথে অনেক কিছুই হয়েছে, এবং সেই ইন্টারভিউতে আমি বলেছিলাম যে আমার শাশুড়ি এখন যেমন মানুষ, সেটা যদি উনি প্রথম থেকে হতেন, তাহলে আমার থেকে সুখী আর কেউ হতো না। একটা ঘরে মানুষ হওয়া মেয়ে, আমার বাবা মা এখনও বেঁচে, আমার বাবা মা যখন থাকবেন না, আমার অবর্তমানে তাদের, আমি জানি আমি অনাথ হয়ে যাব, তো ওই বাবা মার স্মৃতি নিয়ে ওই বাড়িটাই আমার কাছে রাজপ্রাসাদ হয়ে থাকবে। আমি ওই বাড়িতেই আবার ফিরে যাব হয়তো। কারণ যে মেয়ে বলতে পারে, একটা সেপারেটেড ওম্যান, আমি জানি না তার সন্তান আছে কি নেই, আমি যতদূর শুনেছিলাম যে সন্তান আছে, অন্য কোথাও থাকে। তো যে মেয়ে বলতে পারে যে আমাকে বিয়ে করতে হবে না, আমি জাস্ট বাড়িতে এসে এমনি দেখবো, সে মেয়ে, এটাই আমার বক্তব্য, যে কিসের আশায় কোর্ট থেকে শুরু করে, লিগাল জায়গা থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, আমার একটাই প্রশ্ন, এই রকম কি হয় ওরই আত্মীয় স্বজনদের থেকে? এবং ওর মা তো এখন আর কিছু ডিনাই করতে পারছে না, ওর মা খালি কাঁদছে। কারণ ওর মা তো বুঝতে পারছে যে যে মেয়েটিকে আজকে আমি এত কষ্ট দিয়েছিলাম বা এত ভুল বুঝেছিলাম, আজ কিন্তু বাঁচালে আমার সংসার বা আমার ছেলেকে এই মেয়েটি বাঁচাবে। তো যারা যারা আমায় বলেছিল যে হ্যাঁ মিথ্যে কথা, নিজে এত ছবি দেয়, নিজে এত বোল্ড শ্যুট করে, নিজে এত এই করে, খুব সত্যিও মেয়েদের দিকে আঙুল তোলে, এখন তারাই, সেই সমস্ত মানুষরাই যারা চোখের সামনে দেখতে পাচ্ছে যে সে রক্ষিতাকে নিয়ে ঘোরাফেরা করা বা তাকে নিয়ে বাড়িতে থাকা এটা করছে, তারাই এখন বুঝতে পারছে যে না, মেয়েটা তো ভুল কথা বলেনি। তো এমতো অবস্থায় আমি গতকাল বাচ্চাদেরকে নিয়ে ওনার কান্নাকাটি শুনে যাই, হঠাৎ করেই না জানিয়ে যাই। এই মুহূর্তে রয়েছি অভিনেত্রী রিয়ার বাড়িতে, এবং কিছুক্ষণ আগে পোস্ট দেখেছি রিয়ার। যেহেতু আমি সবার আগে ইন্টারভিউ নিয়েছিলাম, ওর পার্সোনাল লাইফে যে ঘটনা সবাই আপনারা জানেন, যে স্বামীর সাথে বনিবনা না হওয়া এবং অনেক রকম ঘটনার সঙ্গে ও জড়িত ছিল। মানে কি ঘটনা ঘটেছিল আপনারা জানেন, আগের ইন্টারভিউতে দেখেছেন। কিন্তু মাঝখানে শুনেছিলাম বোধহয় একসঙ্গে থাকার একটা সম্ভাবনা হয়েছিল বম্বে যাওয়ার সময়, এবং তারপরেও আবার দেখি কিছুক্ষণ আগে একটা পোস্ট, সেইটা নিয়ে আসা তোমার বাড়িতে, এবং কি ঘটনা কি হয়েছে আমি একটু টোটাল বিস্তারিত একটু শুনতে চাই রিয়া। আর বিস্তারিত কি বলবো, অনেক দিন, মানে 9 মাস আগে তোমার কাছে তো ইন্টারভিউ দিয়েছিলাম, তার দরুন আমিও গালাগালি খেয়েছি, তুমিও গালাগালি খেয়েছো, আর যারা দর্শক আমাকে সাপোর্ট করেছে তারাও গালাগালি খেয়েছে। সুতরাং নতুন করে কিছু বলার নেই এই ব্যক্তির ব্যাপারে। এবং এখন আমার স্বামী বা আমার সন্তানের বাবা এগুলো বলতে খুব ঘৃণা বোধ করছে, একদম সোজাসাপটা কথা।
এখন ও বেলাজ হয়ে গেছে, কারণ ও এখন পুরো তো ওপেন। সো এখন ও বাড়িতে ওর বাবার সাপোর্টে এই অবৈধ প্রেমিকাকে এনে রাখছে। তার কারণ হচ্ছে ওর মা খুবই অসুস্থ, এবং সত্যি উনি খুবই অসুস্থ। মানে যে শাশুড়িকে নিয়ে আমার এত ক্ষোভ ছিল, বা আমার জীবনের চলার পথে, সংসারে চলার পথে অনেক কিছুই হয়েছে, এবং সেই ইন্টারভিউতে আমি বলেছিলাম যে আমার শাশুড়ি এখন যেমন মানুষ, সেটা যদি উনি প্রথম থেকে হতেন তাহলে আমার থেকে সুখী আর কেউ হতো না। তো সত্যি তাই, এখন আমি যে শাশুড়ি মাকে দেখছি, আমার দেখে আমি নিজে সত্যি কেঁদে ফেলেছি। আমার মাস্তুতো শাশুড়িরা ছিল, মামি শাশুড়ি ছিলেন। তো কালকে হঠাৎ, ছোট করেই তোমায় বলি, কালকে হঠাৎ আমার শাশুড়ি আমি খোঁজ নেওয়ার চেষ্টা করি। শনিবার 3বার ফোন করি, কালকে 2বার ফোন করি। কেন ওনাকে ফোন করি? কারণ আমার হাজব্যান্ড আমাকে প্রায়শই এই 9 মাসে আমি যতবার ওর সঙ্গে থাকার চেষ্টা করেছি, ততবার আমাদের মধ্যে মানে এই চান্স হয়েছে ঠিক হচ্ছে, আবার মিথ্যে, আবার আমি বুঝেছি মিথ্যে বলছে, আবার বুঝতে পেরেছি সেখানে যেই চেস করেছি আবার আমায় খারাপ কথা। এই করে করে এই করে করে এই করে করে যেটা হয়েছে কি, ও একটা নতুন মজা শিখেছে ওর ওই রক্ষিতার থেকে। রক্ষিতাই বলছি, কোট আনকোট, কারণ যে রক্ষা করে সে তো রক্ষিতে, ও তো ওকে রক্ষা করছে না বিগত 2-3 বছর ধরে নিজের নিজের বউয়ের থেকে, সন্তানদের থেকে। তো তার থেকে নতুন একটা জিনিস শিখেছে, ব্লক করে দেওয়া সব জায়গায়। মানে ইউ আর টক্সিক, ইউ আর নেগেটিভ, মানে তোমার সাথে আমি আর কোনো কথাই বাড়াবো না বলে আনসলভ রেখে জিনিসটাকে ব্লক করে দেয়া। সে কি হোয়াটসঅ্যাপ বলো, কি ফেসবুক বলো, কি ফেসবুক তো অনেকদিন আগেই করা, হোয়াটসঅ্যাপ আর ফোন মেনলি। তাতে আমার কিছু যায় আসে না, কারণ কে টক্সিক বা কে টক্সিসিটি নিয়ে চলছে বা কে ডিভোর্স দিতে চাইছে না, সবটাই লোকের জানা, সবটাই লোকে জানছে বুঝছে। এবং আমি ভীষণই ওপেন বুকের মতো। আমাকে অনেকেই বলে ফেসবুকে বলবি না, এতে বলবি না। আমি 100 বার বলবো, 1000 বার বলবো, ফেসবুকে যখন তুমি ব্লগ করে টাকা ইনকাম করতে পারছো, তাহলে ফেসবুক তাহলে জানুক একটা মানুষের চরিত্র, একটা মানুষের চরিত্র জানুক। হ্যাঁ, হয়তো ফেসবুকের লোকেরা কেউ ঠিক করে দিতে পারবে না, এটা ঠিক কথা, কিন্তু হয় না, এক্সপিরিয়েন্স ম্যাটার করে। এরম অনেক, হয়তো অনেকে এরম কিছু সাফার করেছে, অনেকে আমাকে অভিজ্ঞতার থেকে হয়তো আমাকে পরামর্শও দিতে পারে, দিয়েছেনও, অনেককে পাশে আগেও পেয়েছি, আজও পাবো, আমার ইচ্ছে। তো যাই হোক, তো যেহেতু ওর কাছে আমি ব্লক ছিলাম, তো আমি আমার যিনি গভর্নেন্স আছে বাচ্চাদের, ওকে দিয়ে আমার শাশুড়ি মাকে ফোন করাই, জানার জন্য যে উনি কেমন আছেন। কারণ যদি খবর না নিই তখন তো অনেক কথাই ওঠে, এমনিও ওঠে অমনিও ওঠে। তার আমারও নিজেরও খুব মন মেজাজ ঠিক নেই, কারণ আমি যখন গুজরাটে গেছিলাম কাজের সূত্রে, তখন থেকেই উনি শরীর অসুস্থ, এবং তখনও ঈশ্বরের কাছে ওনার জন্য আমার সঙ্গে যারা, মানে যারা আমার টিম ছিল, তারা দেখেছে আমি কিভাবে ওনার জন্য প্রে করেছি। কারণ আমি মনে করি যে মানুষকে ক্ষমা করে দেয়া, মানুষের ভুল ক্ষমা করে দেয়া তার জন্য নয়, নিজের জন্য উচিত। তাহলে কি তুমি নিজে হালকা হয়ে যাবে। এবং আমি আমার হাজব্যান্ডকেও কিন্তু সেইভাবেই, মানে হয়তো ক্ষমা নয়, মানে ভুলে যাওয়া নয়, মানে ছেড়ে দিচ্ছিলাম যে ঠিক আছে, ভালোবাসা নাই থাকতে পারে, কিন্তু নিজেদের বাচ্চাদের খাতিরে আমরা বন্ধু হিসেবে মনিমানা নাই থাকতে পারে, কিন্তু আমরা এক ছাদের নিচে না থাকতে পারি, কিন্তু ও ভালো থাকুক ওর মতো, আমি আমার মতো ভালো থাকি, আমার বাচ্চারা সর্বোপরি ভালো থাকুক, সেই চেষ্টা আমরা দুজনেই করেছি। মানে আমি জানি না ও কতটা করেছে, বাট আমি তো করেছি। ও করেছে করেনি, ওর করাটা কীরকম সেটা আমি পরে আসছি। আমি কালকের ঘটনাটা ছোট করে বলি। তো আমার শাশুড়িকে ফোন করাতে আমার শ্বশুরমশাই ফোন ধরেন, কারণ উনি ফোন ধরতে পারছেন না। তো আমার গভর্নেন্স জিজ্ঞেস করে যে কাকিমা কেমন আছেন। তো উনি জানান যে শরীর ঠিক নেই, হয়তো আবার অ্যাডমিট হতে পারে হসপিটালে অ্যান্ড অল। তখন ফোন রেখে দেয়, আমার শুনে খারাপ লাগে। তারপরে কিছুক্ষণের মধ্যে উনি আবার ফোন করেন, করে খুব কান্নাকাটি করলেন যে তোমরা, যেটা হয় একদম বাচ্চার মতো কান্নাকাটি করছিলেন, যে তোমরা কী গো, আমাকে একা রেখে দিয়েছো, আমার নাতি নাতনিটাকে দেখতে দিচ্ছ না। সেটা এতদিন পর মনে পড়েছে। সেটা উনি হয়তো অসুস্থ, কী করা যাবে, এত দেখো মানুষ তো, মানুষ সব কিছুরই না মানে উপলব্ধি করেন, সময়ের সাথে করে। আমিও যে ভুল করি, আমি কি উপলব্ধি করি না? আমি ভীষণ উপলব্ধি করি। আমি এই যে যখন মিডিয়ার এতে এসেছিলাম লাইভ অ্যান্ড অল, পরে ভেবেছিলাম যে যদি এই মানুষের সঙ্গে আবার ঠিক করে নেমে থাকতেই হয়, তাহলে আমি কেন এটা করলাম, আমি তো খোরাক হয়ে গেলাম হাসির।
বা হলেও আমার কিছু যায় আসে না, কারণ আমি সত্যিটা বলেছি, আমার ওখানে কোনো রকম মিথ্যে নেই। আমি আজও বলছি আমি সত্যিটাই বলেছি, কারণ এটা প্রমাণিত, এখন চোখের সামনে প্রমাণিত। যারা যারা আমায় বলেছিল যে হ্যাঁ মিথ্যে কথা, নিজে এত ছবি দেয়, নিজে এত বোল্ড শ্যুট করে, নিজে এত এই করে, খুব সত্যিও মেয়েদের দিকে আঙুল তোলে, এখন তারাই, সেই সমস্ত মানুষরাই যারা চোখের সামনে দেখতে পাচ্ছে যে সে রক্ষিতাকে নিয়ে ঘোরাফেরা করা বা তাকে নিয়ে বাড়িতে থাকা এটা করছে, তারাই এখন বুঝতে পারছে যে না, মেয়েটা তো ভুল কথা বলেনি। তো এমতো অবস্থায় আমি গতকাল বাচ্চাদেরকে নিয়ে ওনার কান্নাকাটি শুনে যাই, হঠাৎ করেই না জানিয়ে যাই, গিয়ে ওনার সামনে দাঁড়াই, এবং আমার শ্বশুর শাশুড়ি ছিলেন বাড়িতে। আমরা দেখতেই যাই ওনাকে, ওনার মন খারাপ, কান্নাকাটি, শরীরের খুবই অবনতি, এবং সব টেক কেয়ারই আমার শ্বশুরমশাই করছেন। আমি আপাতত জানতাম, কালকে যাওয়ার পর আমার ব্যাপারটা খুব খুব ক্লিয়ার হলো। এবং আমি তারপরে আমার নিজের বাড়িতে, নিজের শ্বশুর বাড়িও আমার এখনও অবধি লিগালি আমি ওই বাড়ির ওয়াইফ, এখনও আমি মিসেস চক্রবর্তী। তো আমি আমার যথারীতি বেডরুমে যাই, সব ব্যাগ চার্জার ফার্জার দিই। এবার আমার না একটু আছে, একটু গিয়ে একটু ঝাড়া পোছা করা, নিজের যতই হোক নিজের ঘর তো, একটা সময় তো এতদিন থেকেছি করতে, ড্রেসিং টেবিলে ওখানটা একটু মানে চুলটুল আজেছি, তো আমার এই ড্রয়ারটা একটা ছোটো মতো খুলেছি, খুলতেই আমি একটা বিশেষ প্যাকেট দেখতে পাই, যে প্যাকেটটি মানে সম্পর্ক, ভালোবাসা বা প্রেমের বা শারীরিক সম্পর্ক না থাকলে থাকার ওখানে কথা নয়। এবং আমি তো আমার হাজব্যান্ডকে জানি, এবং আমি জানি আমার হাজব্যান্ড কি ইউজ করে, কি ইউজ করে না, করতো বা করে না। হয়তো 2 বছর 3 বছর আমাদের মধ্যে সেই সম্পর্ক নেই, কিন্তু এটা তো আমার একটা স্ত্রী তো জানেই। তো আমি দেখে একটু অবাকই হলাম, আমি কিছু বলিনি। ওখানে আমার একটা সিঁদুর কৌটো ছিল, সেটা দেখলাম খোলা, তার পাশে একটা সিঁদুর কৌটো রাখা এবং ওই প্যাকেটটি রাখা। এবং আমার মনে তখনই মনে হলো যে এই বাড়িতে আমি 9 মাস নেই, এবং যার সাথে আমার সম্পর্ক তার সাথে আমি এত দিন সম্পর্কে নেই, না ইমোশনালি, মেন্টালি, ফিজিক্যালি, তাহলে এটা এখানে করতে গেল। এবং আমার সামাও এটা মনেই হয়েছিল ওর গলার জোর দেখে যে হয়তো এই মেয়েটি বাড়িতেও আসে, কারণ মেয়েটি অত্যন্ত একটি ডেসপারেট মেয়ে। এই মেয়েটির এই ইন্টারভিউর পরে আমি তোমাকে রেকর্ডটা শুনিয়ে দেবো। মেয়েটিকে আমি গতকাল রাতে 1 ঘন্টা বুঝিয়েছি, 1 ঘন্টা, যে তুমি তো নিজেও সেপারেটেড, তুমি তো নিজেরও তো তোমার সম্পর্ক ভেঙে গেছে, তো তুমি কি চাইছো এটা, না তুমি ভুল ভাবছো, তোমাদের মধ্যে আমি কোনোভাবেই নেই, আমাকে টেনো না, আমি কোনোভাবেই নেই, আমাকে টেনো না, অথচ প্রত্যেক মুহূর্তে তুমি আমাকে কপি করে পোস্ট করছো, তুমি আমাকে কপি করছো, তুমি আমার হাজব্যান্ডের সাথে ঘুরে বেড়াচ্ছ, লোকজন দেখছে, তুমি তার বাড়িতে আসছো, তার মায়ের কাছে তুমি হসপিটালে যাচ্ছ, তুমি তারই পিস্তুত দিদির কাছে মুখ খুলে বলছো যে আমি বছর সম্পর্কে আছি, আমাকে বিয়ে করতে হবে না, আমাকে এভাবেই রেখে দিই ওর বাড়িতে, তাহলে তুমি চাইছোটা কি, কিভাবে কি? আমার একটাই প্রশ্ন দর্শকের কাছে, তথা আমার যারা শুভাকাঙ্ক্ষী বা যারা আমাকে সহ্য করতে পারো না, সবার কাছে আমার একটাই প্রশ্ন, ইনক্লুডিং সেই মেয়েটির পরিবার, নিশ্চয়ই বাবা মা আছে, বাবা মা ছাড়া তো আর জন্ম হওয়ার কথা নয়, তার পরিবার, তার ছেড়ে যাওয়া হাজবেন্ড, সবার কাছে প্রশ্ন, এটার মানে কি যে আমাকে তুমি পরিচয় দিও না, আমি তোমার বাবা মাকে নিজের বাবা মার মতো টেক কেয়ার করবো, তোমার সন্তানকে আমি প্রতিপালন করব। সাহস কি করে হয় তোমার, একটা পরিচয়বিহীন মহিলা, তুমি থার্ড পার্সন একটা, তুমি আমার স্বামীর সাথে বিছানা ভাগ করছো বা যাই করছো, যেটাই করছো আমার স্বামীর ইন্ডালজেন্সে, স্বামী বলাও ভুল, সেই অসভ্য একটা লোকের ইন্ডালজেন্সে, তার মানে তো তুমি এই না, তুমি আমার সন্তানকে দাবি করতে পারো? এটা হয় কখনো? এখনো আমি লিগালি ওয়াইফ তার, আমার সাথে কোনো লিগাল টার্মসে এখনো আমার হাজব্যান্ড যায়নি। এই 9 মাসে আমি ওকে মিনিমাম 2 থেকে 3 বার নোটিস পাঠিয়েছি, কোনো নোটিসের উত্তর দেয়নি। হ্যাঁ, তুমি যদি তোমার মেন্টাল হেলথ, মেন্টাল স্যাটিসফ্যাকশন, তোমার বাবা মাকে টেক কেয়ার করার জন্য তোমার 3 বছরের রক্ষিতাকে বাড়িতে আনতে পারো ইন ফ্রন্ট অফ এভরিওয়ান আইজ, তাহলে আমি কেন কথা বলতে পারবো না? আমারও তো একটা, আমি একটা শিল্পী, দিনের শেষে আমাকে তো নিজেকে প্রেজেন্ট করতে হয়, সুখ দুঃখ সব কিছু ভুলে আমাকে নিজেকে প্রেজেন্ট করতে হয় স্ক্রিনের সামনে। তথাপি আমি এই ঘটনার পর আমি আর সিরিয়াল করছি না, কারণ আমি ঈশ্বরের আশীর্বাদে টাচুড আমার যে দিকে আস্তে 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 আমি যেদিকে চেষ্টা করছি, এটা আমার স্বপ্ন ছিল, সেদিকে আমি আস্তে আস্তে এগোচ্ছি, হয়তো খুব দ্রুত নয় কিন্তু ধীর পায়ে হলেও এগোচ্ছি। তো আমি যেন সিরিয়াল করতে পারছি না, বাট হ্যাঁ আবার হয়তো আমাদের ব্রেড অ্যান্ড ব্যাটার যেহেতু সিরিয়াল, এবং সিরিয়াল করলে যেটা হয় প্রত্যেকদিন তুমি কাজের মধ্যে থাকো, আমাকে হয়তো সেখানে আবার ফিরে যেতে হবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি বলো লোপা, আমার একটাই প্রশ্ন তোমার, শুধু তোমার কাছে না, তুমিও মেয়ে আমিও মেয়ে, পুরো সমাজের কাছে, যে তুমি যখন লিগালি আমার সঙ্গে থাকবে না,
লিগালি বলছি, একসঙ্গে যখন থাকবে না তাহলে তুমি লিগালি আমার সাথে কেন নটটা রেখে দিচ্ছ? আর যখন নট রাখছোই তাহলে তুমি সেটাকে রেসপেক্ট করছো না কেন? তাহলে তুমি কেন বাড়িতে এটা করছো? বাড়িতে আনছো, তুমি হসপিটালে সেই মেয়েটিকে নিয়ে গেছো তোমার মায়ের রিলিজের দিন, কি না আমি কেন যাইনি? আরে ভাই আমি কাজে গেছি, আমাকে তো যেতেই হবে। আমাকে তুমি আমার একটা মানে চুলের ক্লিপের দামও দাও না লাস্ট 3-4 বছরে, সবটা আমি নিজে করি। তুমি আমার সন্তানের জন্য 70,000 টাকা দাও, আমি মেনশন করছি 70,000 টাকা সন্তানের জন্যই দাও, তার একটা পয়সা আমি নিই না সেখান থেকে। আমি সেই ভাগও দিয়ে দিতে পারি। এই 70,000 টাকা কি জন্য দেয়? 20,000 টাকা এই ফ্ল্যাটের ইএমআই দেয়, যে ফ্ল্যাটটি আমার ওর দুজনের নামে আছে। এবং তার দরুন আমি বলেছি যে আমি তোমার সঙ্গে থাকতে চাই, তুমিও যদি থাকতে চাও তুমি আসো, এই ফ্ল্যাটে এসে থাকো। থাকবে কি করে? যদি কারোর জীবনে একটা পার্মানেন্ট প্রেমিকা তথা রক্ষিতা থাকে, কেউ তো থাকতে পারে না। আর আমার একটাই বক্তব্য, স্বীকার কেন করতে পারছো না? এত প্রমাণ চলে এসছে। কারণ যে মেয়ে বলতে পারে, একটা সেপারেটেড ওম্যান, আমি জানি না তার সন্তান আছে কি নেই, আমি যতদূর শুনেছিলাম যে সন্তান আছে, অন্য কোথাও থাকে, তো যে মেয়ে বলতে পারে যে আমাকে বিয়ে করতে হবে না, আমি জাস্ট বাড়িতে এসে এমনি দেখবো, সে মেয়ে, এটাই আমার বক্তব্য যে কিসের আশায় কোর্ট থেকে শুরু করে, লিগাল জায়গা থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, আমার একটাই প্রশ্ন, এই রকম কি হয় নাকি আমার হাজব্যান্ড একটা উচ্চপদস্থ কর্মচারী বলে, যেটা আমি ওখানে লিখেছি, এবং মোটা টাকা আয় ছাড়াও মোটা টাকা ইনকাম করে বলে সেই টাকা দিয়ে চুপ করানো যায়? কোনটা? মাইনের টাকা ছাড়াও তো মোটা টাকা ইনকাম করে, যে টাকা এরকম রক্ষিতা বুঝতে পারে সে। নালে যে মেয়েটি একটা সেপারেটেড মেয়ে, তার বাবা নেই, সে মায়ের সাথে নাকি থাকে, সে করে একটা ছাপড়ি মডেল ভিত্তি, আমার সরি আমি ছোট করলাম এই কথাটা, এইরকম একটা টার্ম ইউজ করলাম, বাট ইয়েস ইট ইজ অনলি। তার চরিত্রের কোনো ঠিক নেই, সবাই তাকে জানে সে কি, কেউ আবার চেনেও না জানেও না। এরম একটা মেয়ের যে ঠাঁট বাঁট চলা বসা আসছে কোত্থেকে? ওর চলছে, কই আমার তো চলে না। আমাকে তো আজকে গুজরাট, কালকে বম্বে, পরশু ওখানে, সব জায়গায় ছুটতে হচ্ছে। তার দরুন আমাকে আমার চরিত্র নিয়েও কথা শুনতে হয়েছে, যে এটা খুব সহজেই মেয়েদের চরিত্রের পাশে একটা সেপারেটেড বা একটা সিঙ্গেল মাদারের পাশে বসিয়ে দেওয়া যায়। সো আমার বক্তব্য, চলছে কি করে? ও সেখান থেকে পাচ্ছে বলেই হয়তো, রসদটা পাচ্ছে বলেই হয়তো সেই জোর থেকে বলেছে যে আমি বাড়িতে এসে থাকবো। আমার শ্বশুর মশাই সেটা পুরোপুরি অ্যালাউ করেছে, একদিন নয়। এটা আমার শাশুড়ি গত গত 1 মাস, হ্যাঁ গত 1 মাস ধরে ভুগছেন এরকম। এবং উনি যখন প্রথম হসপিটালে ভর্তি হন, তখন আমি গুজরাটে ছিলাম। সেকেন্ডবার আবার হসপিটালে যখন ভর্তি হলো, তখন আমি কলকাতা ছিলাম, প্লাস আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল। এখানে খেয়ে দিয়ে এখান থেকে বেরোলো, বেরিয়ে সেই মেয়েটিকে পিক করে মায়ের কাছে গেছে। এখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে এখান থেকে বললো আমি মাকে আনতে যাচ্ছি, আজকে আমার মায়ের রিলিজ আছে অ্যাপেলো থেকে। এখান থেকে খেয়ে দিয়ে সকালবেলা সব কিছু মানে ব্রেকফাস্ট করে, খাবার দাবার খেয়ে দিয়ে বেরোলো। বেরিয়ে ওখানে মনে হয় সে এসছিল, আমি যেটুকু খবর পেলাম আর কি, ওরই আত্মীয় স্বজনদের থেকে। এবং ওর মা তো এখন আর কিছু ডিনাই করতে পারছে না, ওর মা খালি কাঁদছে। কারণ ওর মা তো বুঝতে পারছে যে মেয়েটিকে আজকে আমি এত কষ্ট দিয়েছিলাম বা এত ভুল বুঝেছিলাম, আজ কিন্তু বাঁচালে আমার সংসার বা আমার ছেলেকে এই মেয়েটি বাঁচাবে। বাকি যারা আসছে, তুমি ভাবো না, তুমি কথার মধ্যেই তো বুঝতে পারছো যে আমাকে বিয়ে করতে হবে না। কেউ যদি কেউ কাউকে ভালোবাসে তো বিয়ে করতে চাইবে। আমি যদি আজকে এই অধ্যায় শেষ করার পর কারোর সঙ্গে থাকতে চাইবে, তো ডেফিনেটলি তাকে বিয়ে করতে চাইবো, সেও চাইবে। বিয়ে করতে হবে না, তাহলে তুমি কোন পরিচয়ে থাকবে? কিসের জন্য থাকবে? রক্ষিতা হিসেবে কি জন্য তুমি থাকবে? তাহলে সম্পত্তির লোভে? এটা তো হয় না। আমার 2টো সন্তান, 1 ছেলে 1 মেয়ে, আমার লাগবে না সম্পত্তি। আমি ছোট থেকে একটা ঘরে মানুষ হওয়া মেয়ে। আমার বাবা মা এখনো বেঁচে, আমার বাবা মা যখন থাকবেন না, আমার অবর্তমানে তাদের, আমি জানি আমি অনাথ হয়ে যাব, তো ওই বাবা মায়ের স্মৃতি নিয়ে ওই বাড়িটাই আমার কাছে রাজপ্রাসাদ হয়ে থাকবে। আমি ওই বাড়িতেই আবার ফিরে যাব হয়তো, কিন্তু আমার এই বাড়ি বা আমার শ্বশুর বাড়ির ওপর যা আমার ছেলে মেয়ের অধিকার, আমি তো ছাড়বো না লোপা। এবার আমি ছাড়বো না। আমি এতদিন ছেড়েছিলাম, এতদিন বাদ দিয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম যে আফটার অল হয়তো বাচ্চাগুলোকে ভালোবাসে, হয়তো কোথাও গেলেও ডিভোর্সও আমায় দেবে না, একটু হলেও তো ছিল, তুমি তো বলেছিলে এসেছিল, চেষ্টা করেছিলাম আমরা দুজনেই। ও চেষ্টা করেছিল, ওর বক্তব্য নাকি চেষ্টা করেছিল, কিন্তু আমার কাছে মনে হয় না চেষ্টা করতে গেলে এফর্ট লাগে, যে এফর্টটাও দিয়েছে।
ওর বক্তব্য যে আমি কেন বম্বে, কেন সিকিম, আমি কেন ছবি করছি। আরে ভাই তুমি কেন করছো? তুমি একটা WBCS অফিসার হয়ে তুমি একটা মানে এত টাকা গ্রেডেড স্যালারি পাও, তারপরে তুমি কোন এতে ডিরেকশন দাও? কোন এতে ডিরেকশন দাও? ফ্রিতে ডিরেকশন দাও? তুমি তো মায়ের নামে সেই টাকা নাও। প্রফেশন এটা আমায় করতে হবে, সর্বোপরি তুমি আমার জন্য একটা টাকাও খরচ করো না। তুমি সেখানে অন্য জায়গায় ইনভেস্ট করছো, তোমার টাকা, তোমার ইমোশন, তোমার সময়, তোমার উইকেন্ডস, তোমার অ্যাফেকশন। তো আমি দেখেছি, দেখেও আমি থেকেছিলাম। তারপরে আমিও অনেক মুখ খুলেছি, অনেকে আমায় অনেক কথা বলেছে, দিদি তুমি এগিয়ে যাও, এ করো, কিন্তু আলটিমেটলি এগোনো লোপার জীবনে যায় না। মানে যখন টাকার অর্থের যখন অভাব হয় না, তখন কিন্তু এগোনো যায় না। তখন কিন্তু মনে হয় যে আমি কি করবো, আমার বাবা মা আছে, বয়স্ক বাবা মা, আমি আমার নিজের গাড়ির EMI আছে, আমি এই যে এসি চালিয়ে যে এমনি রিল্যাক্স আমি সারাদিন পরে এসে যে আমি ঘুমোবো, আমার এসির বিলটা কি করে আমি দেবো, আমি সংসারটা কি করে চালাবো, আমার 2টো বাচ্চা, আমি এই যে গভর্নেন্স আছে আমি তার এটা কি করে দেবো, সবটা ভাবতে হয়। যদি তাকে কেটে ফেলতেই হয় তাহলে তো আমাকে পুরো গোড়া থেকে কেটে ফেলতে হবে। গোড়া থেকে আমি তখনই কেটে ফেলতে পারবো যখন আমি সেই জায়গায় ফিনান্সিয়ালি স্ট্রং হব। আমি আমার প্যাশনকে চেস করেছি, আমি এই 9 মাস কিচ্ছু বলিনি, খালি দাঁতে দাঁত চেপে যে ঠিক আছে যা হচ্ছে হোক, হয়তো ঠিক হয়ে যাবে, হয়তো ওর বলা সব মিথ্যেগুলোই সত্যি। কিন্তু না, না, ওর বলা সব মিথ্যেগুলোই মিথ্যে। ও মিথ্যেতেই ভালোবাসে, আর ও পারভার্ট, ও কোনো দিনও ঠিক হবে না। আজকে একটা ভালো আমার ওই পোস্টে দেখলাম একজন লিখেছেন, একটি মহিলা, যে দিদি দরিদ্র হাজব্যান্ডের সঙ্গে তুমি থেকে যেতে পারবে, তুমি মদমাতাল হাজব্যান্ডকে শুধরে নিতে পারবে, কিন্তু চরিত্রহীন হাজব্যান্ডকে তুমি জীবনে শুধরোতে পারবে না। তো যার প্রেম করে বলার ক্ষমতা নেই যে হ্যাঁ আমি প্রেম করি, ভালোবাসি কোনো ডিভোর্সি মানে সেপারেটেড মহিলাকে, আর যে মেয়ের রক্ষিতা হয়ে থাকার ইচ্ছে রাদার দ্যান লিগাল ওয়াইফ হওয়ার থেকে, তো সেই দুজন সম্পর্কে আমি আর কি বলবো, আমার আর কিছু বলার নেই। দেখো এটা মানে আমি আমার খুব কাছের বন্ধু বান্ধব বা আমি যাদের সাথে খুব ক্লোজ সার্কেল হয়ে গেছে এই ঘটনার পর, আমি একটু অ্যাভয়েড করি, কারণ আমার মনে হয় যে জীবনে ডিভোর্স তকমা পড়ে যাওয়ার পর বা এই করার পর মানুষ খুব সহজেই না মানুষকে জাজ করে। বেটার তুমি কমিউনিকেটই করো না, তুমি তাহলে তোমার কাজটা মুখ বুঝে করে যাও। আমার খুব ছোট্ট একটা সার্কেল আছে, খুব ছোট্ট সার্কেল, একদম খুব ছোট্ট সার্কেল, গুটি কয়েক ইম্পর্টেন্ট মানুষ যারা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, তাদের সাথে আমি শেয়ার করি, তারা আমার পাশে আছে। আই জাস্ট ফিল ব্লেসড সামটাইমস যে ওরা আমার সাথে এভাবেই আছে, এভাবে থাকবে বন্ধু হিসেবে, আমার বান্ধবী বন্ধু, আমার বাড়ির লোক। এবং হ্যাঁ, এখন আমার বাড়ির লোকও ব্যাপারটাতে এবার দৃষ্টিপাত তো করতেই হবে, কারণ এবার আমার তো মানে ভবিষ্যতের ব্যাপার। আমি 32 বছর বয়সে ওরকম একটা পারভার্ট চরিত্রহীন লোকের, বুড়ো লোকের জন্য আমি নষ্ট করতে পারবো না। অনেক করেছি গো, এতদিন করেছি, যতদিন রেসপেক্ট দিয়েছি, তারপরও আমি ডিসরেসপেক্ট করে ফেলেছিলাম, তারপরে আমি হাত কামড়েছি কেন করলাম, সবাই এরম বলে, কিন্তু কেউ তো এগিয়ে আসে না টাকার থোক নিয়ে, আলটিমেটলি হাজব্যান্ডই তো করছে। তো সেই জায়গা থেকে আমার একটা গিল্ট ফিল হয়েছিল, বাট আমি ভেবেছিলাম ও হয়তো সত্যি বদলে যাবে বা যাই হয়েছে, বাট এতটা বাড়াবাড়ি আমি ভাবতে পারিনি। এবং আমি এই যে সোশ্যাল মিডিয়াতে বলি বলে আমাকে যে কত রকম গালাগালি খেতে হয়, ইনক্লুডিং তোমাদেরকে নিয়েও যে নোংরা নোংরা কথা বলে, আমি যদি সেগুলো পোস্ট করতে থাকি, এবার আমি একদম আইনি পথে, তার জন্য যদি আমাকে মানে জানি না আমার এর পরবর্তী আমি কী কাজ করব, কিভাবে করব, বা কতটা শক্ত হাতে নিজেকে দাঁড় করিয়ে বাচ্চাদের, কিন্তু আমি আমার বাচ্চাদেরকে ওর সাথে পুরোপুরি ডিট্যাচ করতে চাই একদম। এবং সেকেন্ডলি আমি আমারটা এবং আমার সন্তানেরটা বুঝে নিতে চাই। এফেক্ট পড়ে যাচ্ছে অলরেডি, ওরা ভালোই স্কুলে পড়ে, মিনিমাম একটা বাবা হিসেবে টেক কেয়ার করে না। খুব দেখছি এ করছি, তখন আমি তোমাকে বললাম যে আমি বম্বে যাচ্ছি, ও আছে, বাচ্চাদেরকে পড়াশোনা করাচ্ছে, এ করাচ্ছে, ব্যাস হয়ে গেল। তারপরে আবার যে কি সেই, নাহলে একটা ছেলে, এত ভালো ছেলে যার মা হসপিটালে ICUতে ভর্তি, সে তার রক্ষিতাকে নিয়ে বাড়িতে বেডরুমে অন্তরঙ্গ মুহূর্ত কাটায়, আর সেটা তার বয়স্ক 72 বছরের বাবা সেটা মেনে নিচ্ছে। এবং তার বাবা বলেছে তুমি আমার মেয়ে। আরে তুই নিজের মেয়েকেই তো রাখতে পারলেন না, আপনি নিজের মেয়েই তো অকালে মারা গেল, আপনি মেয়ের মতো বউকেই রাখতে পারলেন না। মেয়ের পর তো বউয়ের জায়গা হয়, যে বউ আপনাদের জন্য এত কিছু দিয়েছে করেছে, আপনারা তো তার সাথেই থাকতে পারলেন না। গতকাল আমার শাশুড়িকে দেখতে গেছি, আমাকে বলছেন ন্যাকামি করতে এসছে, এই তো আপনার চরিত্র। তাও তো আমার শাশুড়ি মা, আমি আর যাই বলি, সে তো বুঝতে পেরেছে যে না
আমার উচিত ছিল না এতটা কঠিন হওয়া, অন্যায় হয়েছে এই মেয়েটির সাথে। ওই জন্যই আজকে আমার মেয়ে তথা আমারও নাতনি, দুটো নাতনি, আমার মেয়ে প্লাস আমার ননদের মেয়ে, তাদেরও বিয়ে হবে। তো নিশ্চয়ই তিনি ভেবেছেন, তাই তিনি এতটা অসুস্থ হয়ে পড়ছেন। আমি ওনাকে ন্যাকামি করতে গেছি? আমি তো যেতেই যাইনি, তোমার মাই তো আমাকে ডেকেছেন। আমি আমার কর্তব্য করতে গেছি, কারণ আমার মনে হয়েছে যে আমার বাবা মার শিক্ষাটা তো ওই রকম ওদের মতো নয়, যেখানে সেখানে তো আমি জন্ম দেয়নি বাবা মা। আমার বাবা মাকে ভালো বিয়ার সিং হসপিটালে, আমার দাদু রেলে চাকরি করতে, সম্মানিত পরিবারের মেয়ে আমি। ওদের যেখানে সেখানে ওদের মতো আমার জন্ম নয়। তাই আমার বাবা মার শিক্ষাটা অন্যরকম। আমার বাবা মা আমাকে সবসময় নত হতে শিখিয়েছে, যে তুমি যাই করো, সে তোমার থেকে বড়, সে ভুল করতেই পারে, তুমিও যাই করেছো ঠিক আছে, তার যখন এখন খারাপ অবস্থা তুমি তার কাছে যাও। এবং আমার যাওয়ার 100% অধিকার রয়েছে, স্টিল না আমি তার বৌমা। তিনিও তো আমাকে হাত ধরে বলেছেন যে তোমাকে আমি বরণ করে নিয়ে এসেছি, আমি তোমাকে চিনি, তুমি আমার রিকুরাহির মা। ব্যাস, আমার আর কিছু চাই না। আমি সব পুরনো জিনিস ভুলে গেছি লোপা। আমার কাছে ওনার এই কথাটাই অনেক বড়। উনি সুস্থ হয়ে উঠুক, আমি ওনার এখনো অবধি ওনার বৌমা হিসেবে এটাই চাইব, উনি সুস্থ হয়ে উঠুক। কারণ উনি সুস্থ হয়ে উঠলে হয়তো উনি ওনার ছেলেকে মানে রাশ টেনে ধরতে পারবেন। আমার পক্ষে তো আর হবে না, আর আমি ওর কোনো ক্ষতিও করতে চাই না। কিন্তু এবার আমার হাতে ঘা এবার লাগছে, এবং যেখানে অধিকার বোধের ব্যাপার চলে আসে, সব থেকে বড় কথা আমার সন্তানের অধিকার বোধ। আমার অধিকার বোধ আমি অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি। যেদিন আমি জানতে পেরেছি ওর মালদায় লিভ ইন করে, সেদিন থেকেই আমি মনকে শক্ত করে নিয়েছি। তারপরেও আমি লেট গো করেছিলাম আমার নিজের ওয়েলবিংয়ের জন্য, যে ভাই আমাকে ভালো কাজ করতে হবে, আমাকে লোকে পর্দায় দেখে, আমি ভালো থাকবো, আমি পজিটিভ থাকবো, থেকেওছি। ও যতই বলুক তুমি টক্সিক, তুমি নেগেটিভ, আরে ভাই আমি টক্সিক, আমি নেগেটিভ যদি হই, তুই এত যদি পজিটিভ হোস, তোর রক্ষিতা যদি এত পজিটিভ হয়, তোদের তো এত টাকা, কোটি কোটি টাকা, তোদের যা না গিয়ে একটুখানি মানে ঈশ্বরের আরাধনা করে আয় না। সেই তো ক্ষমতা নেই। বাড়ির উল্টো দিকে তো আছেন বসে শিব শম্ভু স্বয়ং, তিনি সব দেখছেন, সব দেখছেন। আর আমি যদি ভাগ্যবান হই, আমি এই কর্মফলটাও কিন্তু ওর ভোগতটা আমি দেখে যাব এই জন্মেই। তবে এবার আমি সবাইকে আমার পাশে চাই। আমি জানি না ফিনান্সিয়ালি আমি কতটা নিজেকে মানে সাপোর্ট করতে পারবো, বাট ডেফিনেটলি মেয়েদের সব থেকে বড় রত্ন হচ্ছে গয়নাগাটি যেভাবেই হোক দিয়ে আমি আমার সন্তানকে এই নোংরা রাক্ষস লোকটার থেকে দূরে রাখবো। এবং আমি যদি মনে করি ওকে সন্তানকে দেখতে দেবো না, ওর কোনো ল অ্যান্ড অর্ডারের ক্ষমতা নিয়ে আমার এটাকেও বন্ধ করতে পারে, কোনো রিগ্রেটস থাকবে না তাতে। কারণ আমার যা হারানোর আমি হারিয়ে ফেলেছি। আমাকে পাড়ার লোক, শ্বশুরবাড়ির পাড়ার লোক ডেকে ডেকে বলবে, আমার রিলেটিভসরা ডেকে ডেকে বলছে, ইনলজরা বলছে যে আমি ভেবেছিলাম তুমি ভুল, এখন তো দেখছি তুমি একদম ঠিক। চোখের সামনে দিয়ে বাড়িতে এনে রেখে দিচ্ছে, আর বাবা সেটাকে সাপোর্ট করছে, মা তো কিছু বলতে পারছে না। লজ্জা নেই। যারা বেহায়া হয়, দোকান কাটা হয়, তারা সবার সামনে মাথা উঁচু করেই যায়। এরা হচ্ছে বেহায়া দোকান কাটায়, এর নির্লজ্জ বেহায়া। এবং আমার তথাকথিত আমার হাজব্যান্ড মিস্টার চক্রবর্তীও হচ্ছে বেহায়া। ওই জন্য বেহায়া একদম ঠিক আছে, এখানে আমার কোনো রিগ্রেটস নেই। এবং আমি যথেষ্ট সম্মানের সাথে কাল রাত্রিবেলা বুঝিয়েছি, ইফ ইউ ওয়ান্ট টু স্টে উইথ হিম, তুমি থাকো ওর সাথে, আমি একদম জায়গা ছেড়ে চলে যেতে চাই। কোনো মেয়ে চায় না তার সংসার ভাঙুক, শেষ বিন্দু অবধি চেষ্টা করে তার সংসার নিয়ে। কিন্তু যে মানুষটা পৈশাচিক আনন্দ পায় এই নোংরামি করে, রক্ষিতা পোষে, এবং সর্বোপরি আমার সন্তান কি দেখে শিখবে, আমার সন্তান এটা শিখবে আমি তৈরি করবো আমার ছেলের মধ্যে দিয়ে, একদম না। তার জন্য আমার যতটা করতে হয় মা হিসেবে, আমি আমার সবটা করে ওদেরকে একটা ভালো জীবন দেওয়ার চেষ্টা করব। এতদিন সত্যি পারিনি, ভেবেছিলাম ঠিক করে নেবো, কারণ মানি ম্যাটার্স লোপা, ডেফিনেটলি মানি ম্যাটার্স। পয়সা যার কাছে তার হাতেই ক্ষমতা, এটা তো নিয়ম। আর আমাদের এই ছোট্ট বাংলা ইন্ডাস্ট্রি, তার মধ্যে ছোট্ট কাজ, আর তার মধ্যে মেগা সিরিয়াল আমাদের বাঁচিয়ে রাখে, ব্রেড অ্যান্ড বাটার। তো উইদাউট মেগা সিরিয়াল সার্ভাইভ করা এখানে সত্যি খুবই কঠোর জিনিস। তো এখন তো আমি সেই জায়গাটায় নেই, তাই আমাকে সব রকমভাবেই নিজের যতটুকু আছে, প্লাস আমার বাবা মা অসুস্থ, ভগবান না করুক তারা সুস্থ থাকুক, কিন্তু তাদেরও তো টেক কেয়ার করার দায়িত্ব আমার। আমি কার কাছে গিয়ে হাত পাতবো? আমার ভাই দাদা কেউ নেই। আর এই মানুষটার কাছে আর তো কোনোভাবে না। এবার আমার একটাই বক্তব্য লোপা, আমি তোমাদের দর্শকের সামনে, তোমাদের সামনে, যে যখন তোমার জীবনে এত নোংরামিতে ভরা, তুমি আমাদের এই 3টে প্রাণকে মুক্তি দাও। তোমার কোনো অধিকার নেই আমাদেরকে আটকে রাখা আইনি জালে।
মুক্তি দাও সসম্মানে। আমার তুমি একজনকে নিয়ে থাকো, তুমি 10 জনকে নিয়ে ঘোরো, তুমি যা খুশি করো, আমার কোনো মাথা ব্যথা রাখবে না, আমি ঘুরেও দেখবো না। কিন্তু তুমি আমার সাথে স্ট্রিং অ্যাটাচ রেখে দিয়ে এগুলো করলে তখন তো এটা তো কেউ মেনে নেবে না, বড় বড় মিলিনিয়ারেরও মেনে নেবে না। আমরা তো সামান্য মানে নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়ে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আর ঠাকুরের উপর ভরসা রাখো। ওটাই তো, এবার যা ডিসিশন নেবে ঠিকঠাক ডিসিশন চেষ্টা করবো। কারণ দেখো ডিসিশনের ওপর তো আমার শুধু জীবন নেই, আমার বাচ্চাদের জীবনও। এবং ওরা তো এটা পুরো, আজকে তো সময়টাও ম্যাটার করে না। আজকে 8 বছর বয়স, 2 বছর এটা আরো লঙ্গার হলে 10 বছরে আরো বুঝবে, আরো 2 বছর হলে 14 বছরে আরো বুঝবে, তারপরে 18 বছরে পুরোটাই বুঝে যাবে। তখন কি করবে, তখন ওরা অনুকরণ করবে বাবা মাকে। আমার নামে তো অনেক অ্যালিগেশনস দিয়েছিল, অনেক অ্যালিগেশনস, মিথ্যে মিথ্যে। আলটিমেটলি কি হলো, আলটিমেটলি সন্তান আমার কাছে থেকেই পড়াশোনা করছে, বড় হচ্ছে, ভালো রেজাল্ট করছে, সবই হচ্ছে। তো পুরোপুরি ওর দিকে মন দাও আর নিজের কাজে। একদমই। এবার এটাই চেষ্টা করছি। আর ফেসবুকে সত্যি কথা বলতে কি লেখার একটাই কারণ, আমি চাইনি ওদের নাম আনতে সামনে, কিন্তু ওরা এতটাই নির্লজ্জ, ওরা দাদা বোন বলে দুজনে একসাথে ঘুরে বেড়ায়। আমি চাই সাধারণ জনতার হাতেই ওদের ছেড়ে দিতে চাই, যে ওরা বিচার করুক। যেখানে দেখবে সেখানে অন্তত মানে নির্লজ্জদের কীভাবে ট্রিট করতে হয় সেটা তো মানে জনতাই ভালো বোঝে, ওরা একটু ট্রিট করুক, আমি এইটুকুই চাই। আর মানে আমার কাছে এই মুহূর্তে আমার জীবন নিয়ে কোনো রিগ্রেটস নেই। ঠিক আছে, যা হবে ভালোর জন্য হবে।